আসসালামু আলাইকুম। সবাইকে ওয়াইটিভি লাইভের পক্ষ থেকে নতুন বছরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ওয়াইটিভি লাইভের বিশেষ আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যের সকল সুখের। আজ আপনাদের সাথে আছি আমি মিলান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য দন্ত বিশেষজ্ঞ ডক্টর এস.এম. আলী আহসান, যিনি ঢাকা ডেন্টাল কলেজ হসপিটাল থেকে দন্ত সার্জারি বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জাপান এবং যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। আজ আমরা কথা বলবো দৈনন্দিন জীবনে দন্ত ও মুখের যে সকল সমস্যার সম্মুখীন হই সে সকল বিষয়গুলি নিয়ে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ইংরেজি নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন স্যার? অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আছি, ভালোই আছে এখন। স্যার, আপনার কাছে যেটা জানতে চাইছিলাম, এই যে আমাদের দেশি দন্ত চিকিৎসা এবং বাইরের দন্ত চিকিৎসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আপনি যদি এটা একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, দেশের বাইরে এবং দেশের চিকিৎসার মধ্যে যে পার্থক্যটা, সেটা আসলে পৃথিবী যত ছোট হয়ে আসছে তত এই পার্থক্যটা কমে আসছে। পৃথিবী আসলে ছোট হয়ে আসছে বলতে আমাদের এই যে ইন্টারনেট, অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ, ডাক্তারদের সাথে ডাক্তারদের যোগাযোগ, এসবের মাধ্যমে আমরা যত বেশি ডেভেলপড হচ্ছি, যত বেশি অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছি, তত বেশি এই পার্থক্যটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। কাজেই এখন আর আগের মতো, আজ থেকে 10-15 বছর আগে আমরা যখন প্রথম দেশের বাইরে যাওয়ার চেষ্টা করি এবং দেশের বাইরে যেতে সমর্থ হই, তখন গিয়ে হঠাৎ করে অনেক কিছু পার্থক্য চোখে পড়ে। যে কী ব্যাপার, আমাদের হসপিটালে বা আমাদের প্রাইভেট চেম্বারে আমরা এই রোগীগুলোকে এইভাবে ডিল করতাম, ওরা অন্যভাবে ডিল করছে। আমাদের এই গ্যাজেটগুলো বা এই জিনিসপত্রগুলো নেই, ওদের এই জিনিসপত্রগুলো আছে। সেখানে ডেফিনেটলি আর্থসামাজিক কিছু কারণও থাকে। স্বাভাবিকভাবেই দাঁতের চিকিৎসা আপনি জানেন যে একটু এক্সপেন্সিভ হয়, দেশের বাইরে সেটা অনেক বেশি এক্সপেন্সিভ। আমাদের দেশেও কম্পারেটিভলি চিন্তা করলে কিছুটা এক্সপেন্সিভ হয় যদি ভালো চিকিৎসা নিতে যাওয়া হয়। তবে যেসব জিনিসপত্রের মাধ্যমে আমরা উন্নত বিশ্বের চিকিৎসাগুলো দেশে নিয়ে আসতে পারি, সেগুলো কিন্তু আমাদের দেশে এখন অনেকটুকু অ্যাভেলেবেল। বিশেষ করে গত 5 থেকে 7 বছর সময়ের মধ্যে আমাদের দেশের ডেন্টাল সায়েন্স বিষয়ে বা ডেন্টাল সার্জারি বিষয়ে প্রচুর ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্সমেন্ট হয়েছে। একটা সময় দেখা যেত যে আমরা অনেক জটিল জটিল অপারেশন, দাঁতের অপারেশন যেগুলো এখন দেশে করা হয়, বিশেষ করে আমাদের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে অর্থোডন্টিস্ট যারা ব্রেস সিস্টেমে কাজ করে সেসব ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও যেসব চিকিৎসা করা হয় প্রতিটা সেক্টরেই। এবং আরেকটা ব্যাপার আমাকে উল্লেখ করতে হবে যে পেরিওডন্টোলজি, যারা যে মাড়ি রোগ বিশেষজ্ঞ যারা আছে, মাড়িতে বিভিন্ন সমস্যা যাদের হয়, প্রতিটা সেক্টরেই এখন অনেক ডেভেলপমেন্ট এবং অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো সেদিক থেকে চিন্তা করলে এই যে দেশের এবং বিদেশের চিকিৎসার পার্থক্যটা এখন অনেকটুকু কমে আসছে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন আপনি যেটা করতে পারেন যে দেখে প্রথম দেখাতেই কিন্তু অনেক পার্থক্য মনে হয় দেশের চিকিৎসা আর বিদেশের চিকিৎসা। সেটা আমি মনে করি মূল কারণ হলো পরিবেশ। চিকিৎসার যে পরিবেশ থাকে, চিকিৎসা দেওয়ার যে স্থানটা, যেখানে রোগীরা আসবে, রোগী চিকিৎসা নিবে, রোগীর অ্যাটেন্ডেন্সরা যেখানে আসবে, সেখানে যদি একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে, ম্যানেজমেন্টের মাধ্যমে যদি আমরা সেটা ক্রাউড অর্ডার ম্যানেজমেন্ট সেটা যদি আমরা ঠিকমতো করতে না পারি, যে কোনো কারণেই হোক আমরা যদি ব্যর্থ হই, সেটা ওভারলোডের কারণে হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের যেই সিস্টেম ফলো করতে হয়, একটা রোগীর দেখার প্রতিটা যে ধাপ আছে, স্টেপ আছে, সেগুলো ফলো করতে হয়, সেগুলো যদি ম্যানেজমেন্ট ঠিকমতো করা না হয়, তাহলে একটা ক্যাওটিক এনভায়রনমেন্ট হয়ে যায়, একটা হজবরল অবস্থা হয়ে যায়। তখন সেখানে মনে হয় যেন কোনো কিছুই হচ্ছে না। রোগীরাও অনেক সময় অসন্তোষ প্রকাশ করে যে আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, বা আমি ওয়েট করছি অনেকক্ষণ ধরে, এটা পাচ্ছি না। তখন এই জিনিসগুলো আমরা একটু যদি নজরদারি করি, তাহলে আমার মনে হয় অনেকটুকু আমরা এগিয়ে আসতে পারবো। এমনিতেই আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন আগের তুলনায় অনেকটুকু, আপনি যদি দেখেন পরিসংখ্যানে সাউথ ইস্ট এশিয়াতে এবং উন্নত বিশ্বের সাথে যদি তুলনা করেন, বিশেষ করে সরকারি সেক্টরে তো উন্নতি হচ্ছে, প্রাইভেট সেক্টরে অনেক উন্নতি হয়ে আসছে এখন। তো সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় অনেকটুকু এখন গ্যাপটা পূরণ হয়ে আসছে। ধন্যবাদ স্যার। কত বছর বয়স থেকে আসলে দাঁতের সমস্যা শুরু হয়? একটা মানুষের বয়স যখন, একটা বাচ্চার বয়স যখন 6 মাস থেকে 7 মাস থেকে হয়, তখন তার প্রথম দুধ দাঁত ওঠাটা শুরু হয়। এরপর প্রায় 3 বছর বয়স পর্যন্ত, 3 থেকে 3.5 বছর বয়স পর্যন্ত ক্রমাগত তার একটার পর একটা দুধ দাঁত উঠতে থাকে। এখন দাঁত সমস্যা তখন থেকেই শুরু হয়, সাধারণত যখন দাঁতের মধ্যে তার খাবার জমে থাকে। একটা বাচ্চা 6 মাস 7 মাস বয়স থেকে কিন্তু সে মায়ের দুধ ছাড়া অন্যান্য খাবারও খাওয়া শুরু করে। সেই খাবার যদি রেগুলারলি তার দাঁত থেকে পরিষ্কার করা না হয়, তাহলে দাঁতে আস্তে আস্তে ক্যাভিটি ফর্মেশন সহ অন্যান্য যে মাড়ির রোগ, সেগুলো আস্তে আস্তে শুরু হয়।
এবং সেক্ষেত্রে বাচ্চাদের তো আসলে নিজের দাঁত নিজে টেক কেয়ার করার মতো অতটুকু স্বাবলম্বী তারা তখন হয় না। সেক্ষেত্রে বাবা মাকেই সেটা খেয়াল রাখতে হয় যে তার দাঁত যেগুলো উঠছে সেগুলো পরিষ্কার আছে কিনা, এবং সময় মতো যে সময় ওঠা দরকার সেটা সেই সময়ে দাঁত উঠছে কিনা। যদি কোনো ধরনের কোনো সন্দেহ হয় বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই দাঁতের ডাক্তার বা ডেন্টাল সার্জন যারা আমরা আছি তাদের সাথে আলোচনা করলে বাচ্চা এবং বাচ্চার বাবা মা দুজনের জন্যই অনেক সুবিধা হয়। স্যার, শিশুরা যে ধরনের সমস্যার সম্মুখীন হয় স্যার, সেটা কেন হয়, আর এই সমস্যার সমাধানের উপায় কি? আমরা শিশুদের চিকিৎসার সময় সাধারণত যেটা দেখি, তার 70 থেকে 80% সময় আমরা পাই যে তাদের যত্ন ঠিকভাবে না নেওয়ার কারণে দাঁতের মধ্যে আস্তে আস্তে ক্যাভিটি ফর্মেশন শুরু হয়। এবং এই সমস্যাটা প্রথমেই শিশুর বাবা মারা বুঝতে পারে না, কারণ শিশু নিজে থেকে কখনো বাবা মাকে বলার মতো অতটুকু স্বাবলম্বী হয় না। এই যে সমস্যাটা শুরু হয়, এই সমস্যার শুরুটা কিন্তু হয় খাবার থেকে। শিশু প্রতিদিন যে খাবারটা খাচ্ছে বা প্রতিবেলা যে খাবারটা খাচ্ছে, সেই খাবারটা যদি রাতের বেলা ঘুমানোর আগে পরিষ্কার করে দেওয়া না হয়, সেটা ছোট ব্রাশের মাধ্যমে হোক অথবা একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে সেটার মাধ্যমে হতে পারে, সেটা যদি পরিষ্কার করা না হয় তাহলে এই খাবারটা দাঁতের মধ্যে লেগে থাকে এবং ওভারনাইট এই খাবারটা দাঁতের মধ্যে থাকার ফলে সেখানে ব্যাকটেরিয়ার গ্রোথ সহ বিভিন্ন ধরনের অ্যাসিড ফর্মেশন হয় এবং তাতে দাঁতের ক্যাভিটি হওয়া শুরু হয়। এই সমস্যাটা দূর করার জন্য যেটা হয় যে বাবা মা যদি একটু খেয়াল রাখে যে শিশুর দাঁতটা পরিষ্কার রাখতে হবে প্রতিদিন, যাতে উনি শিশুর বাবা মারা যেন ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা করা, বিশেষ করে আপনি জানেন যে বাচ্চাদের কাজ করা অনেক কঠিন। বাচ্চারা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে ভয় পায়। তারা আমাদের ডেন্টাল চেয়ারে যদি আমরা বসাতে চাই, আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে মুখে কাজ করতে চাই, স্বাভাবিকভাবেই একটা বাচ্চা তার সেটা অ্যালাউ করে না। এই প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো শিশুর বাবা মা যদি বাসায় প্রতিদিন একটু খেয়াল রাখে যে দাঁতটা যেন পরিষ্কার থাকে, দাঁতের মধ্যে যেন কোনো খাবার লেগে না থাকে, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলো অ্যাভয়েড করা যায়। এটা গেল খাবারের কারণে যে সমস্যাটা হয়, যেটাকে আমরা ক্যাভিটিস বলি বা মাড়ি থেকে অনেক সময় জিঞ্জিভাইটিস বলি, যে মাড়িতে রক্ত পড়ে, সেগুলো হয়। আবার কিছু সমস্যা আছে, যদিও সেগুলোর সংখ্যা অনেক কম। কিছু সমস্যা আছে জন্মগত, যেমন দাঁত ওঠার সময় কিছু স্ট্রাকচারাল প্রবলেম থাকে, দাঁতটা দেখতে একটু ডিফারেন্ট কালারের হয় বা কিছু অন্যরকম দাগ থাকে দাঁতের মধ্যে। আবার দেখা যায় কি দাঁতের গঠন ছাড়াও দাঁতের যে অ্যালাইনমেন্ট থাকে, দাঁতের যেটার পাশে যেটা থাকা উচিত সেটার পাশে সেটা না থেকে একটু আঁকাবাঁকা হওয়া, সেই প্রবলেমগুলো সাধারণত জন্মগতভাবেই থাকে, জেনেটিক্যালি থাকে। সেগুলোর ধরনের কোনো সমস্যার সমাধান যদি করতে চাওয়া হয়, সেটা আগেভাগেই ডাক্তারের সাথে আলোচনা করাটা আমার মনে হয় সমীচীন। স্যার, অনেক সময় তো পরিবারের সদস্যরা টেক কেয়ার করার পরও আমরা দেখি যে শিশুদের এই ধরনের সমস্যা লেগেই থাকে। স্যার, সেই ক্ষেত্রে শিশুদের এই দুধ দাঁতের প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি? হ্যাঁ, এটা ঠিক যে শিশুর বাবা মা বা যারা শিশুকে টেক কেয়ার করে তারা ঠিকমতো যত্ন নেওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে শিশুদের সমস্যা হয়, কারণ বাচ্চারা আসলে অত ইফেক্টিভলি দাঁতের যত্ন নিতে পারে না, বা অন্যরা যারা নিচ্ছেন তারাও অত ইফেক্টিভলি নিতে পারে না। সেক্ষেত্রে ডাক্তারের কাছে গিয়ে দাঁতের চিকিৎসা করানোর জন্য শিশুকে প্রথমে বাসায় মানসিকভাবে একটা প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমাদের দেশে এখন অনলাইনের সুবিধার কারণে সবকিছু কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল। আপনি চাইলে একটা বাচ্চারা সারাদিনই এখন আইপ্যাড দেখে, আমরা যতটুকু জানি যে মোবাইল দেখে, আইপ্যাড দেখে বা যে কোনো ট্যাবের মধ্যে তারা থাকে, টিভিতে দেখে। তো তাদের দাঁতের চিকিৎসার মাধ্যমে যে তার দাঁতের যে ব্যথা থাকে সেটা যে কমে যেতে পারে, সেটা যে ব্যথাটা ভালো হয়ে যেতে পারে, সেটা বাচ্চাকে ডাক্তারের কাছে যাওয়ার আগেই মনস্তাত্ত্বিকভাবে তাকে সেটা রেডি করা উচিত। তাহলে ডাক্তারের কাছে গিয়ে শিশুদের ভয় পাওয়া বা কাজ করতে না দেওয়া, চিকিৎসা নিতে না চাওয়া, এই যে জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। একবার যদি একটা শিশু বুঝতে পারে যে না, আমি ডাক্তারের কাছে গেলে আমার দাঁতের যে এখন যে ব্যথা আছে বা আমার দাঁতের যে খেতে পারছি না, খাওয়ার সময় যে চাপ দিলে ব্যথা করে, এগুলো আমার ভালো হয়ে যাবে, আমি খেতে পারবো, সব কিছু চালাতে পারবো, তাহলে আমার মনে হয় শিশু আমাদেরকে কাজ করতে অ্যালাউ করে। এরকম আমরা অনেক বাচ্চা দেখেছি যারা প্রথমে এসে কাজ করতে দিতে চায় না, খুব অ্যাংশাস থাকে, কিন্তু যখনই তাদেরকে আমরা একবার প্রথম দিন শুধু কোনো কাজ না করে আমরা সব কিছু দেখাই, তাকে সব কিছু ধরতে দেই, যেটা সম্ভব সেটা তাকে ধরতে দেই, এবং তাকে বাসায় গিয়ে তাকে এই ব্যাপারে আরও কিছু জানানোর জন্য বাবা মাকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই। পরের দিন বা তার আরও 2 দিন পরে 3 দিন পরে তারা যখন আবার আসে, তখন কিন্তু শিশু ঠিক
ফিরিয়ে আমাদেরকে কাজ করতে দেয় এবং আমরা সেটা দাঁতের চিকিৎসা করে তার দাঁতের যে সমস্যা সেটা আমরা সমাধান করতে পারি। এবং এর পরের বার থেকে কিন্তু শিশু কখনোই আর যে চিকিৎসা নিব না বা ভয় পাবো বা কান্নাকাটি করবো এগুলো সাধারণত করে না। স্যার, আমরা অনেক সময় দেখি যে প্রাপ্তবয়স্কদের মুখের মাড়ি ফুলে যায় বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই ধরনের সমস্যাগুলো স্যার কেমন হয়? হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সবাই বলি, আমরা রোগীরা যখন আসে আমাদের কাছে, আমরা দাঁতের সমস্যা দেখি, রোগী আমাদের কাছে একটা কমন প্রশ্ন থাকে যে ডাক্তার সাহেব আমি তো দিনে 2 বার বা দিনে 1 বার যেভাবেই হোক ব্রাশ করি, তারপরেও কেন আমার মুখে সমস্যা? আমরা তখন বলি যে দাঁতের ব্রাশ যদি ইফেক্টিভলি করা হয় তাহলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দাঁতের 70 থেকে 80% রোগ অ্যাভয়েড করা যায়। যদি সেটা অ্যাভয়েড করা না যায়, মাড়ি দিয়ে রক্ত পড়ে বা মাড়ি ফুলে যাওয়া এরকম সমস্যা থাকে, তার মানে অবশ্যই তার দাঁতের ব্রাশিং এবং ফ্লসিং আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বা ব্রাশের পরে যে ফ্লস করা রেগুলারলি সুতা দিয়ে দাঁতের মাঝখানে যে গ্যাপ থাকে সেখানে পরিষ্কার করা, সেগুলো যদি ইফেক্টিভলি করা না হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয়। এবং সেই সমস্যাগুলোর ডাক্তারের কাছে আসলে আমরা তো চিকিৎসার মাধ্যমে সেগুলো সমাধান করতে পারি, কিন্তু রোগী নিজেও সমস্যার যে ইনিশিয়াল সমাধান, যে ভালো করে একটু মেনটেন করা, হাইজিন প্র্যাকটিস করা, কোনো কিছু খেলে সেটা মুখের মধ্যে কুলি করে সেগুলো পরিষ্কার রাখা, রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করা, ফ্লস করা রেগুলারলি, এগুলো করলে আমার মনে হয় এই যে প্রাপ্তবয়স্কদের যে সমস্যাগুলো, মানে কমন সমস্যা যেগুলো, যে দাঁতে খাবার জমে থাকার কারণে যে সমস্যাগুলো হয় বা হাইজিনের অভাবে যেগুলো হয়, সেগুলো অ্যাভয়েড করা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু সমস্যা আছে যেগুলো অনেক হাইজিন মেনটেন করার পরেও কিছু কিছু সমস্যা দেখা দেয় প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। যেমন 18 বছরের পরে সাধারণত আক্কেল দাঁত উঠে, আমরা যেটা উইজডম টিথ বলি, সবার শেষে নিচে চলে এবং উপরে চলে। এই আক্কেল দাঁত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি একটু বাঁকা হয়ে ওঠে, হয় একটু বাইরের দিকে গালের দিকে, অথবা একটু সামনের দাঁতের দিকে শুয়ে ওঠে, অথবা পিছনের দিকে বাঁকা হয়ে ওঠে এবং সে উঠতে পারে না। আমাদের যে বোন আছে সেখানে আটকে যায়, তখন সেটাকে সার্জারি করে আমরা সে দাঁতটা ফেলে দিতে হয়। এছাড়া অন্যান্য সমস্যার মধ্যে থাকে যে দাঁত একটু আঁকাবাঁকা হয়। আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা একটা সময় মনে করা হতো দাঁত আঁকাবাঁকা, এটা কিছু করা যাবে না, এটা তো দাঁতটা পরিষ্কার আছে, দাঁতে ক্যাভিটি নাই বা মাড়িতে কোনো কিছু নাই, কিন্তু দাঁত আঁকাবাঁকা বা ফাঁকা হয়ে আছে। সেগুলোর সমাধানের জন্যও কিন্তু দাঁতে চিকিৎসার মাধ্যমে সে দাঁতগুলোকে ফাঁকা বন্ধ করা যায়, আঁকাবাঁকাগুলোকেও সোজা করা যায়। তবে যথাসময়ে যখন তার চিকিৎসা, যে বয়সে চিকিৎসা করলে তার সবচেয়ে তাড়াতাড়ি চিকিৎসাটা করা সম্ভব, সেই বয়সে যদি ডাক্তারের পরামর্শ নেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি রোগীরা আমার মনে হয় লাভবান হবে। স্যার, আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন এগুলোর সাথে কোনোভাবে কি পুষ্টি সম্পর্কিত কিনা? পুষ্টির অভাবে এই ধরনের সমস্যাগুলো হয় কিনা? হ্যাঁ, পুষ্টিকর খাবার শরীর গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রতিদিন আমাদের যেই ডোজে ভিটামিনস এবং মিনারেলস দরকার শারীরিক গঠনের জন্য, সেগুলো আমাদের ডেফিনেটলি দাঁতের স্ট্রাকচারাল, মাড়ির সুস্থতা, এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন ভিটামিন সি এর অভাবে মাড়ির খুব কমন একটা রোগ স্কার্বি আমরা যেটা বলি, যে মাড়িতে রক্ত পড়া। সকালে ঘুম থেকে উঠে অনেকে বলে যে আমি সকালে ঘুম থেকে উঠে থুতু ফেলার সময় বা কুলি করার সময় হালকা রক্ত আসে বা ব্রাশ করার সময় রক্ত আসে। এগুলো মাড়িতে খাবার জমে থাকার পাশাপাশি ভিটামিনসের অভাব হলেও অনেক সময় হয়। বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোর অভাবে আমাদের দাঁতের বিভিন্ন ধরনের স্ট্রাকচার, দাঁতের প্রবলেম এবং মাড়ির সমস্যাগুলো আমরা দেখতে পাই। এই জন্য প্রতিটা মানুষেরই আমরা সকালের নাস্তা, দুপুরের ভাত বা রাতের ডিনার যেভাবেই করি না কেন, যথেষ্ট পরিমাণে ফল ফ্রুট রেগুলারলি খাওয়া খুব বেশি উপকারী বলে আমাদের মনে করি। স্যার, আমরা যেটা শুনেছি যে দাঁতের সমস্যার জন্য বিভিন্ন জটিল অপারেশন করতে হয়, সেই ক্ষেত্রে যদি রোগীর আগে থেকে অন্য সমস্যা থাকে তখন সেই সমস্যাগুলো জটিল অপারেশনের ক্ষেত্রে নতুন করে সমস্যা সৃষ্টি করে কিনা? হ্যাঁ, দাঁতের বড় ধরনের অপারেশন বলতে আমরা যেগুলো বুঝাই সাধারণত সেগুলো হলো জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে যে অপারেশনগুলো করতে হয়। এবং কিছু অপারেশন আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়াও লোকাল অ্যানেস্থেসিয়া, মানে আমাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের যেখানে আমরা রেগুলার চেম্বার করি, আমরা প্র্যাকটিস করি, রেগুলার ক্লিনিক করি, সেখানেও আমাদের কিছু কিছু বড় সার্জারি হয়। তবে যে কোনো সার্জারি হোক না কেন, সেটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে হোক বা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে হোক, রোগীর ফিটনেসটা প্রথমত দেখাটা খুব জরুরি। যে রোগীর অন্যান্য দিক দিয়ে, দাঁতের যে সমস্যাটার জন্য আমাদের কাছে এসছে সেটা ছাড়া অন্যান্য দিক দিয়ে রোগীর ফিটনেস ঠিক আছে কিনা। যেমন একটা রোগীর হাইপার টেনশন থাকতে পারে, হাইপার টেনশন মানে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, আমরা যেটা বাংলায় ব্লাড প্রেশার বলি।
প্রেশার বেশি থাকতে পারে। অতিরিক্ত প্রেশার থাকা অবস্থায় একটা রোগীর কোনো চিকিৎসা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। পারতপক্ষে আমরা অ্যাভয়েড করি এবং সেটা হাইপারটেনশন বা ব্লাড প্রেশার বেশি থাকে যেটা, সেটা কন্ট্রোলের মধ্যে এনে তারপরে চিকিৎসা আমরা করি। বিশেষ করে দাঁত ফেলার ক্ষেত্রে এবং অন্যান্য সার্জিক্যাল কাজের ক্ষেত্রেও ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হয়। এছাড়াও বেশিরভাগ মানুষের দেখা যায় কি প্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে সে ক্ষতি করে না, যদি সেটা কন্ট্রোলের মধ্যে না থাকে, যদি সেটা আনকন্ট্রোল হয়। দাঁত বলেন আর চোখে বলেন বা পায়ে বলেন, হাতে বলেন, মাথায় চুলে বলেন বা যেখানে, বা আমাদের শরীরের হার্টে বলেন, লাংসে, যে কোনো জায়গায় ডায়াবেটিসের সব জায়গায় বিভিন্ন ধরনের ইনফেকশন ক্রিয়েট করে যদি সেটা আনকন্ট্রোলড অবস্থায় থাকে। ডায়াবেটিসের এই আনকন্ট্রোলড সিচুয়েশনের মধ্যে সাধারণত দাঁতের কোনো চিকিৎসা করলে সেটা হিলিং হওয়ার জন্য যেই ফ্যাক্টরগুলো জড়িত, তার মধ্যে ডায়াবেটিসের কারণে যে হিলিং হতে ডিলে হয়। তাই আমরা চাই যে দাঁতের চিকিৎসা যখন আমরা করি তখন যেন রোগীর ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে থাকে। এটা ডায়াবেটিস থাকবে, ডায়াবেটিসটা একেবারে আসলে চলে যাবে না, কিন্তু এটা যদি কন্ট্রোলড সিচুয়েশনের মধ্যে থাকে, কন্ট্রোলড অবস্থার মধ্যে থাকে, তাহলে সেটা দাঁতের চিকিৎসার জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এছাড়াও আরও কিছু অন্যান্য অসুখ বিসুখ থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগীর মেটাবলিক বোন ডিজিজ থাকে। মেটাবলিক বোন ডিজিজ মানে যদি বলি আমরা আমাদের হাড়ের, আমাদের যে বোনসগুলো আছে শরীরে, সেগুলোর মধ্যে দেখা যায় যে অস্টিওপোরোসিস, যে হাড় একটু ভঙ্গুর হয়ে যাওয়া, হ্যাঁ, নরম হয়ে যাওয়া, ব্রিটল হয়ে যাওয়া, সেগুলোর ডিজিজ থাকে। সেগুলোর জন্য অনেকেই বিভিন্ন ধরনের ওষুধপত্র নেন, বিসফসফোনেট তার মধ্যে একটা। এরকম ওষুধপত্র যারা নিচ্ছে, অন্যান্য ওষুধপত্র নিচ্ছে অন্যান্য অসুখের জন্য, সেই ওষুধপত্রগুলো আমাদের দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে যায় কিনা, এটাও কিন্তু একটা আমাদের চিন্তার বিষয় থাকে। এই জন্য প্রতিটা রোগীকেই দাঁতের চিকিৎসা করার আগে তার অন্য কোনো অসুখ আছে কিনা, সেটার চিকিৎসা চলছে কিনা, চিকিৎসা যদি চলে তাহলে সেটার ওষুধগুলো সে কী কী নিচ্ছে এগুলো দেখে তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমাদের দাঁতের চিকিৎসা আমরা করতে পারবো নাকি পারবো না। যদি পারি সেক্ষেত্রে এক্সট্রা কী কী ব্যবস্থা আমাদেরকে নিতে হয় সেটাকে পরবর্তী সমস্যাগুলো অ্যাভয়েড করার জন্য। স্যার, আমরা যেটা দেখি আমাদের যারা সিনিয়র আছেন বা আমাদের পরিবারের যারা বয়স্ক সদস্য যারা আছেন, ওনারা কিন্তু একটা সময়ের পরে কিন্তু বিভিন্ন দাঁত এবং মুখের সমস্যার সম্মুখীন হয়। স্যার, সেই জায়গাটা থেকে ওনারা কীভাবে এই সমস্যার সমাধান করতে পারে বা এটার প্রতিকারটা কী? হ্যাঁ, বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় কি দাঁতের এবং মুখের বিভিন্ন কিছু অন্যরকম কিছু সমস্যা আমরা পাই, যেগুলো সাধারণত মধ্যবয়স্ক মানুষের ক্ষেত্রে কম হয়। তার মধ্যে একটা খুব কমন হলো যে বয়স্ক মানুষের মাড়ি, দাঁত যেখানে মাড়ির মধ্যে বসানো থাকে, সে মাড়ি আস্তে আস্তে কিন্তু নিচের দাঁতের ক্ষেত্রে নিচের দিকে নেমে যেতে থাকে এবং উপরের দাঁতের ক্ষেত্রে উপরের দিকে উঠে যেতে থাকে, যার কারণে দাঁতের মাঝখানে ফাঁকা, যেটা আগে ছিল না তার সে যখন মধ্যবয়স ছিল তখন রোগী আমাদেরকে বলে যে আমাদের আগে তো ফাঁকা ছিল না, এখন আস্তে আস্তে দাঁত ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে দাঁত নড়ে যাচ্ছে না, কিন্তু দাঁতের যে মাড়িতে বসানো থাকে সেই মাড়িটা আস্তে আস্তে নিচে নেমে গেলে দুই দাঁতের মাঝখানে আস্তে আস্তে ফাঁকাটা বেড়ে যায় এবং সেখানে নিয়মিত ফুড অ্যাকুমুলেশন হয়, যে খাবার আমরা যেটা খাই সেই খাবারটা সেখানে জমে থাকে এবং সেই জমে থাকা খাবার থেকেই কিন্তু আবার সেই তার দাঁতের গোড়াতে নতুন করে ক্যাভিটি শুরু হয়, যেটাকে আমরা রুট ক্যারিজ বলি। এইসব প্রবলেমের ক্ষেত্রে এটা ছাড়াও আরেকটা আছে যে অনেকের দাঁত ক্ষয় হয়ে যায়, যে অতিরিক্ত ঘর্ষণের কারণে অনেক বছর ধরে তার আস্তে আস্তে দাঁত ক্ষয় হতে হতে দাঁত ধারালো হয়ে যায়, শার্প হয়ে যায়। সেই ক্ষেত্রে ধারালো দাঁতের সাথে তার আমাদের যে গালের যে মাংসগুলো আছে, পেশিগুলো আছে ভিতরে, মুখের ভিতরে, সেগুলোতে ঘর্ষণের ফলে মাড়িতে এক ধরনের, গালে এবং মাড়িতে এক ধরনের ঘাড় মতো হয়, যেটাকে আমরা কিছু অটোইমিউন ডিজিজের মধ্যেও পড়ে, আবার ঘর্ষণের কারণে হয়। হ্যাঁ, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমরা যেটা বলি যে একটা নির্দিষ্ট বয়সের পরে যে কোনো মানুষেরই উচিত তার দাঁত এবং মুখের ব্যাপারে একটা নিয়মিত সময় পর দাঁতের ডাক্তারের কাছে, ডেন্টাল সার্জন যারা আছেন তাদের কাছে গিয়ে তার একটা ওভারঅল চেক আপ করার জন্য, যে তার নতুন কোনো সমস্যা হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, যাতে আগে থেকেই সেটা ডিটেক্ট করা যায় এবং সেটা সহজ সমাধান আমরা করতে পারি। তো এগুলো ফলো করলে, আর নিয়মিত ব্রাশ এবং কুলি, এটা তো আছেই সবার জন্য, ফ্লস, এগুলো করলে আমার মনে হয় বয়স্কদের ক্ষেত্রেও দাঁতের সমস্যাগুলো অ্যাভয়েড করা যায়। আর কিছু কিছু সমস্যা আছে যেগুলো, যেমন মুখে কোনো ধরনের অনেক সময় সিস্ট হয়, অনেক সময় যেটা ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ডিপার্টমেন্টে দেখে, আমাদের একটা অংশ, ডেন্টাল সার্জারির একটা স্পেশালিস্ট অংশ, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। সেখানে মুখের বিভিন্ন সিস্ট, টিউমার বা ইভেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে যে মুখের জল ভেঙে যাওয়া, দাঁতের নিচে যে স্ট্রাকচার থাকে সেগুলো নষ্ট হওয়া,
এগুলোতে চিকিৎসার জন্য যে অপারেশন করতে হয় সেই অপারেশনের সময়ও খেয়াল রাখতে হয় যে একটা বয়স্ক মানুষের তার ফিটনেস আছে কিনা, এটা আমি আগেও বলেছি যে জিএ ফিটনেস যেটা সেটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ডেফিনেটলি সেগুলো সমাধান করা যাবে, আর যদি থেকে না থাকে তাহলে সেগুলোকে ফিটনেসের মধ্যে নিয়ে এসে কীভাবে সেটা কন্ট্রোল করে ফিটনেসে নিয়ে আসা লাগবে সেগুলো করে তারপরে তার দাঁতের চিকিৎসাটা আমরা শুরু করতে পারি। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আলোচনায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি আমাদের আজকের আলোচনার মাধ্যমে দাঁত এবং মুখের বিভিন্ন রোগ এবং সমাধান সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। স্যার, আমরা সর্বোপরি আপনার কাছ থেকে জানতে চাই, একজন মানুষ দৈনন্দিন জীবনে সুস্থ থাকার জন্য দাঁত এবং মুখের কি কি যত্ন নিতে পারে বা যত্ন নেওয়ার জন্য কি কি করণীয়? দাঁতের এবং মুখের সুস্থতা নিশ্চিত করার জন্য কিছু জিনিস আমরা যদি রেগুলারলি ফলো করতে পারি তাহলে দেখা যায় কি 70 থেকে 80% রোগের সমস্যায় আমরা সমাধান নিজেরাই করতে পারি। যেমন প্রতিদিন সকালে নাস্তার পরে, পারতপক্ষে সকালে নাস্তার পরে ব্রাশ করা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আফটার ডিনার, মানে রাতে ডিনারের পরে, ভাত খাওয়ার পরে ব্রাশ করা এবং সেই সাথে ফ্লস করা। আমাদের দেশে একটা জিনিস খুবই অবহেলিত হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, যে ফ্লস করা মানে সুতো দিয়ে দাঁতের মাঝখানে যেখানে যেখানে ফাঁকা থাকে সেখানে যে খাবারটা লেগে থাকে সেটা পরিষ্কার করা। এটা যদি রেগুলারলি করা হয় তাহলে দাঁত এবং মাড়ি দুটোই কিন্তু সুস্থ থাকে। অনেকে আমাদেরকে বলে যে ডাক্তার সাহেব ফ্লস করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়ে। এই রক্ত পড়ার কারণ কিন্তু হলো ওই যে ফাঁকা জায়গার মধ্যে অনেক দিন ধরে খাবার জমে থাকলে তখন মাড়ির প্রদাহজনিত কিছু রোগ হয়, যেটাকে আমরা ইনফ্ল্যামেশন বলি বা গিঞ্জিভাইটিস বলি। সেই কারণেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। এই জায়গাটা যদি রেগুলারলি ফ্লস দিয়ে পরিষ্কার রাখা হয় তাহলে কিন্তু সেখানে রক্ত পড়ার সমস্যা আর থাকবে না, আস্তে আস্তে রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে রেগুলার ব্রাশ করা, ফ্লস করা, এবং যখনই আমরা কোনো একটা কিছু খাবার খাই, সকালের নাস্তা হোক বা দুপুরের ভাত হোক বা যে কোনো ধরনের নাস্তা হোক, খাওয়ার পরপরই যদি আমাদের একটু কুলি করার অভ্যাস থাকে, মুখের মধ্যে পানি নিয়ে পানিটা মুখের মধ্যে নেড়ে চেড়ে আবার খেয়ে ফেলা পানিটা, অথবা যদি কুলি করার অপশন থাকে সেটা কুলি করা, তাহলে মুখের ভিতরে খাবারগুলো জমে থাকে না। যদি খাবার মুখের মধ্যে জমে না থাকে তাহলে মুখের মধ্যে খাবারজনিত যে সমস্যা, যে খাবার অনেক দিন ধরে জমে থাকার কারণে দাঁতে যে ক্যাভিটি হয় বা মাড়িতে যেই সমস্যাগুলো হয় সেগুলো থেকে আমরা প্রতিকার পেতে পারি। এছাড়াও দাঁতের কিছু কিছু মানুষের আছে দাঁত দিয়ে বিভিন্ন ধরনের খুব শক্ত কোনো কিছু দাঁত দিয়ে খুলতে চেষ্টা করা বা দাঁতের এইসব যে অভ্যাসগুলো পরিত্যাগ করা, এবং সর্বোপরি কোনো ধরনের কোনো সমস্যা রোগী যদি মনে করে যে আমার দাঁতে একটু শিরশির করছে বা খাবার আটকে যাচ্ছে, সেটা সে পরিষ্কার করতে পারছে না, বা ঠান্ডা পানি খেলে বা গরম চা খেলে তার কোনো ধরনের একটা তীব্র অনুভূতি হয়, সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে গিয়ে, ডেন্টাল সার্জন যারা আছেন তাদের কাছে গিয়ে সেটার সমস্যা সম্পর্কে অবহিত করা এবং সমাধান নেওয়াটা আমার মনে হয় অনেক বেশি উপকারী হয়। এতে যেটা হয় যে বড় ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং ছোটোখাটো সমস্যাগুলো কিন্তু খুব সহজেই কম খরচের মাধ্যমেই চিকিৎসা করে সমাধান করা যায়। কিন্তু সমস্যা যখন সেটা অবহেলা করা হয়, যে একটা সমস্যা আছে সেটা ডাক্তারের কাছে না গিয়ে রোগী হয়তো বা খেয়াল করতে পারে না অথবা সেটা গুরুত্ব অনুধাবন করতে পারে না, তখন দেখা যায় কি সমস্যাটা আস্তে আস্তে বড় হতে 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 এমন একটা স্টেজে আসে যখন আর সহজভাবে সেটা চিকিৎসা করার সম্ভবপর হয় না। সেক্ষেত্রে বড় ধরনের চিকিৎসার মাধ্যমে, সেটা দাঁতের বড় ধরনের সার্জারি হোক বা রুট ক্যানাল চিকিৎসা হোক বা অন্য কোনো আর একটু গভীরভাবে চিকিৎসা করতে হয় এরকম কোনো সমাধান হোক, ওই লাইনে যেতে হয়, এবং সেক্ষেত্রে খরচও কিন্তু অনেক বেড়ে যায়। কাজেই রোগীদের প্রতি বা সাধারণ মানুষের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকে যে আপনারা যে কোনো সমস্যা দেখা দিলে সেটাকে ডিলে না করে সেটাকে শুরুর দিকেই যদি সেটা ডাক্তারের শরণাপন্ন হওয়া যায় তাহলে আমার মনে হয় খুব সহজেই সেটা সমাধান করা যায়। সুপ্রিয় সুধী, আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে চেষ্টা করেছি আপনাদেরকে জানাতে দাঁত ও মুখের বিভিন্ন রোগ ও প্রতিকার সম্বন্ধে। পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াইটিভি লাইভের পক্ষ থেকে আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মিলানুভা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।